নীরা পিটপিট করে চোখ খুলে তাকায়। নীরার শান ফিরতে দেখে সবার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। নীরার পাশেই শ্রাবন্তী বসা ছিল এবং পায়ের কাছে তুজ্জু। তুজ্জুর চোখ দুটি লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, পরনের শার্টটাও কুঁচকে আছে। তুজ্জুকে এই মুহূর্তে দেখতে একদম পাগলের মতো লাগছে। বাকিরা দাঁড়িয়ে আছে। নীরার জ্ঞান ফিরতে দেখে তার মা এগিয়ে নীরার মাথায় হাত বুলিয়ে বলে, নীরার মা, এখন কেমন লাগছে মা? নীরার মা, কেন কেমন করিস মা বলতো? আমাদের সবাইকে টেনশনে রাখতে খুব ভালো লাগে তোর, তাই না? আর যদি তুজো না থাকতো কি হতো বলতো? নীরা কিছু বলে না, চুপ করে শুয়ে থাকে। নীরা রুমের চারপাশে তাকিয়ে দেখে এটা তার রুম নয়। পরক্ষণই মনে পড়ে সে তো তার বোনের বাড়িতে এসেছে, আর এখানে এসেই এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। আসলে আমি একটা অপদার্থ। সবাই নীরাকে রেস্ট নিতে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নীরার মা চলে যায় নীরার জন্য খাবার আনতে। আয়শা তুজ্জোকে বলে, আয়শা, যা তুজ্জো গিয়ে ফ্রেশ হয়ে নে, তোর শার্ট প্যান্ট তো ভিজা, শরীরই শুকিয়ে যাচ্ছে, পরে ঠান্ডা লেগে যাবে। তুজ্জো একবার নীরার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শুধু শ্রাবন্তী নীরার পাশে বসেছিল। নীরা বলে, নীরা, এই আমায় বল তো কি হয়েছে, আর তুজ্জো ভাইয়াকে এমন পাগলের মতো লাগছে কেন? শ্রাবন্তী, আমি যখন হেল্প চেয়ে চিৎকার করছিলাম তখন কোথা থেকে যান তুজ্জো ভাইয়া কোথায় থেকে ছুটে আসে আমার কাছে এসে জিজ্ঞায়, তুজ্জো কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? আর নীরা কোথায়? আমি কোনো রকম আঙুল উঁচিয়ে পুকুরের দিকে ইশারা করি। ভাইয়া বুঝে যায় যা বোঝার। ভাইয়া পাগলের মতো দৌড়ে পানিতে ঝাঁপ দেয়। ততক্ষণে তোর শরীরের ভার ছেড়ে দিয়েছি, মানে অজ্ঞান হয়ে গিয়েছিলি। ভাইয়া তোকে উপরে নিয়ে আসে আর পাগলের মতো করতে থাকে, তোর দুই গালে হাত দিয়ে অনবরত ডাকতে থাকে, তুজ্জো, এই মিষ্টি পাখি, চোখ খোল প্লিজ, দেখ তোকে এই অবস্থায় দেখে আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ জান, আমার কথা বল আমার সাথে। এই বলে তোকে ডাকতে থাকে, কিন্তু তুই তো হুঁশে ছিলি না, কথা বলবি কি করে? তখনই ভাইয়া তোর পেটে চাপ দেয় আর পানি বের করে। ভাইয়ার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে যায়। তোর এমন অবস্থা দেখে তো সবাই বাক্যরুদ্ধ হয়ে যায়। আন্টি, আপু সবাই কান্না করতে থাকে। ভাইয়া কোলে করে তোকে রুমে নিয়ে আসে আর ডক্টরকে ফোন করে আসতে। ততক্ষণে আমি আর আপু মিলে তোর ড্রেস চেঞ্জ করে দেই। ডক্টর এসে তোকে চেক আপ করে আর বলে, যা, কিছুক্ষণ এর মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আর তোর জ্ঞান ফেরা পর্যন্ত তোর পায়ের কাছে তোর দিকে তাকিয়ে বসেছিল আর নীরবে চোখের পানি ফেলছিল। আমি শুধু ভাবছিলাম কতটা ভালোবাসলে একটা মেয়ের জন্য একটা ছেলে এভাবে কান্না করে। তুই সত্যি খুব ভাগ্যবতী রে নীরা। দিন শেষে তুই জয়ী। কথায় আছে না, ভাগ্য জয় ভাগ্য ক্ষয়, ভাগ্যর টক্কর হয়। মায়াবতী, গুণবতী, রূপবতী জয় কিন্তু ভাগ্যবতীদের হয়। এই বলে শ্রাবন্তী হাসে। সব শুনে নীরা অবাক হয়ে যায়। লোকটা তারে এতটা ভালোবাসে। রাতে সবাই ও বাড়ি থেকে এসে পড়েছে। সবাই ডাইনিং রুমে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু নীরা যেতে পারছে না। তাকে ঘর থেকে যেতে নিষেধ করছে তুজ্জো। যদি রুমের বাহিরে যায় তাহলে নাকি তার পা ভেঙে হাতে ভিক্ষের ঝুলি দিয়ে রাস্তায় বসিয়ে দেবে। এই জন্য নীরার আগে ফুঁসতে ফুঁসতে রুমে বসে আছে। শ্রাবন্তী চলে গেছে নিজের বাসায়। এতক্ষণ শ্রাবন্তীর সাথে ফোনে কথা বলে চুপ করে শুয়ে থাকে। শুয়ে থাকতে থাকতে নীরা ঘুমিয়ে যায়। রাত প্রায় 1টা। তুজো চুপি চুপি নীরার রুমে প্রবেশ করে। বিছানায় তাকিয়ে দেখে নীরা হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। নীরা ঘুমানোর স্টাইল দেখে তুজ্জো মনে মনে হাসে। ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার দিকে। নীরার মাথার পাশে গিয়ে বসে। নীরার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় এবং কপালে
একটা ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নীরার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ যদি নীরার কিছু হয়ে যেত, নিশ্চয়ই তুর্য দম বন্ধ হয়ে মরে যেত। কিছুক্ষণের জন্য তার শ্বাস আটকে আসছিল নীরাকে এমন অবস্থায় দেখে। তুর্য একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, কেন এমন করিস পাখি? কেন আমার কথা শুনিস না? তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বল? তোকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব মিষ্টি পাখি। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলতে বলতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুর্য কিছুক্ষণ নীরার দিকে তাকিয়ে থাকে এবং নীরার কপালে ভালোবাসার পরশ এঁকে চলে যায় রুম থেকে। কেটে যায় 1 মাস 2 দিন পরেই নীরার পরীক্ষা। নীরা এখন বেশিরভাগ নিজের রুমের ভিতরই থাকে, বের হয় না বেশি। খাবার সময় নীরার মা নয়তো তুর্যের মা গিয়ে খাইয়ে দিয়ে আসে, কারণ নীরা পুরো দমে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, শুধু পড়ছে আর কোনো দিক দিয়েই তার কোনো খেয়াল নেই। আর তুর্য তো আছেই, রাতের আঁধারে তার ভালোবাসা জাহির করে এসে। আজ নীরার পরীক্ষার শেষ দিন। নীরার পরীক্ষার দিনগুলোতে তুর্য এসে দিয়ে গেছে এবং এসে নিয়েও গেছে। আজও নীরা পরীক্ষা দিয়ে এসে দেখে তুর্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নীরা আর শ্রাবন্তী হাসি মুখে এগিয়ে যায়। তুর্যের উদ্দেশ্যে বলে নীরা, ভাইয়া আজ একটু ঘুরবো, ফুচকা খাবো, আইসক্রিম খাবো, তারপর বাসায় যাব। তুর্য কি তার প্রেয়সীর কথা ফেলতে পারে? সেও রাজি হয়ে যায়। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফুচকার দোকানে যায়। দোকান দেখে বলে নীরা, মামা ঝাল করে 3 প্লেট ফুচকা দেন তো। তুর্য, 3 প্লেট কেন? নীরা, তুমি খাবে না? তুর্য, না, এইসব মেয়েলি খাবার আমি খাই না। কি সব অখাদ্য আর কুখাদ্য। নীরা, একদম কুখাদ্য বলবে না। তুমি কি করে বুঝবে এর কি স্বাদ? তুর্য, আমার এত বুঝতে হবে না, তুই গিল। তোর ফুচকা না বোচকা। নীরা একটা বেঞ্চি মেরে ফুচকা খাওয়ার মনোযোগ দেয়। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে এলাহি কাণ্ড, বাড়িতে যেন ইট লেগে গেছে। বিভিন্ন রান্নার তোড়জোড় চলছে। নীরা আর তুর্য এসব দেখে অবাক হয়ে থাকে। নীরা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে তার মাকে জিজ্ঞেস করেই বসে। নীরা, মা কি হয়েছে? কেউ আসবে নাকি? নীরার মা, তুর্যের বড় খালামণি আসবে, আর সাথে 2 মেয়ে ইরিনা আর ইলা আসবে। ইলা আসবে শুনে নীরার একদমই পছন্দ হলো না। মেয়েটা কেমন অহংকারী আর অতিরিক্ত ঢঙ্গি, সবসময় তুর্যের পিছনে পড়ে থাকে। আর কি সব ছোট ছোট ড্রেস পরে। নীরা আর কিছু না বলে রুমে চলে যায় ফ্রেশ হতে। সন্ধ্যার দিকে তুর্যর খালামণিরা আসে, সবার সাথে কথা বলছে। ইরিনা দৌড়ে নীরার কাছে চলে আসে, কারণ ইরিনা আর নীরা সমবয়সী। আর ইরিনা ইলার মতো নয়, একদম আলাদা। কেউ বলবে না যে এরা 2 বোন, কারণ ইলার ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো। শালীনতা বজায় রেখে সবসময় চলাফেরা করে। ইলা তুর্যকে দেখে দৌড়ে তুর্যকে জড়িয়ে ধরে আর ন্যাকামো কণ্ঠে বলে উঠে, ইলা, বেবি কেমন আছো তুমি? জানো বেবি, কত মিস করছি তোমায়। তুর্য একবার নীরার দিকে তাকিয়ে ইলাকে বলে উঠে, তুর্য, আমি ভালো আছি বেবি, তুমি কেমন আছো? ইলা জান আরো লাই পেয়ে যায়। ইলা বলে, ইলা, তোমাকে দেখে ভালো হয়ে গেছি ভেবি। আর অন্যদিকে নীরার এসব একদম পছন্দ হচ্ছে না। তার কেমন জানি লাগছে। ভীষণ রাগ উঠছে, কিন্তু কেন বুঝতে পারছে না। মন চাচ্ছে দুটোকেই ছাদের উপর থেকে টপাস করে নিচে ফেলে দিতে। যত সব ন্যাকামো। নীরা রাগে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। আর তুর্য সেদিকে তাকিয়ে থাকে। এতক্ষণ নীরার
গতিবিধি সবই লক্ষ্য করছে তুর্য। তার পাখি জেলাস ফিল করছে। এসব ভেবেই তুর্যের মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে এবং মনে মনে বলে, এবার জমবে খেলা। রাতে ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। ইলা একদম তুর্যের গা ঘেঁষে বসেছে। তুর্যের বিরক্ত লাগলো, সহ্য করে নিচ্ছে, কিন্তু বলছে না। তার কার্য সিদ্ধি করতে চাইলে তার একটু এসব সহ্য করতেই হবে, করার কিছু নেই। ইলাকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। ইলা পানি খাচ্ছে। হালকা একটু পানি তার ঠোঁটের কোণায় লেগেছিল। তুর্যর পকেট থেকে টিস্যু বের করে নিজের হাতে মুছিয়ে দেয়। এতে তো ইলা মহা খুশি। বাকিরা সবাই মুখ টিপে হাসছে। ওরা ভাবছে তুর্য হয়তো ইলাকে পছন্দ করে। তাই তো ইলার এত কেয়ার করছে তুর্যর। আর চোখে নীরার দিকে তাকায়। নীরার চোখ দুটি পানিতে চিকচিক করছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। তা দেখে তুর্যর মুচকি হাসে। নীরা কোনো রকম খেয়ে সবার আগে টেবিল থেকে উঠে পড়ে। নীরা যাবার সাথে সাথেই তুর্য উঠে চলে যায়। সে বুঝতে পারছে তার প্রেয়সী খুব অভিমান করেছে। নীরা নিজের রুমে গিয়ে মনে মনে বলছে, নীরা কি হলো? আমি ভাইয়ার সাথে কেন ইলা আপুকে মানতে পারছি না কেন? ভাইয়ার সাথে ওকে দেখলে আমার রাগ হয় কেন? এত কষ্ট লাগে এই বুকে, মনে হয় যেন কেউ আমার কিছু কেড়ে নিচ্ছে। এমন তো আগে হয়নি। এসব ভাবতে ভাবতে নীরা ফোন দেয় শ্রাবন্তীকে। শ্রাবন্তীকে সব বলে। শ্রাবন্তী সব শুনে হেসে বলে, শ্রাবন্তী, তুই তুর্য ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস? নীরা, কি বলছিস এসব তুই? শ্রাবন্তী, আমি যা বলছি সত্যি বলছি। তুই ভাইয়াকে ভালোবাসিস? এভাবে কিছুক্ষণ কথা বলে রেখে দেয়। সারা রাত এটা ভাবছে আর ছটফট করছে। আবার ভাবছে নীরা, আমি তো ভাইয়াকে ভালোবাসি, কিন্তু ভাইয়া তো আমার মনে হচ্ছে না ইলা আপুকে পছন্দ করে। তাহলে কিন্তু এতদিন যে ভাইয়া বলতো আমায় ভালোবাসে, তাহলে এটা কি হবে? নাকি ইলা আপুকে পেয়ে আমাকে ভুলে গেছে? এই তার ভালোবাসা, কাল বুঝাবো তাকে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকাল 10টায় সবাই ডাইনিং রুমে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে নীরাও আসে। এসে দেখে তুর্য আর নীরা একসাথে বসে আছে। একে অপরের সাথে একদম লেগে বসে আছে। এটা দেখে তো নীরার রাগ সমপ্ত আকাশে উঠে যায়। মন চাচ্ছে দুটাকে চিবিয়ে খেতে। নীলা বারবার তুর্যের গায়ে ঢলে পড়ছে, যার কারণে নীরার রাগটা আরো বেড়ে গেছে। নীরা সেখানে আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে ছাদে চলে যায়। একটু পরেই নিজের পেছনে কারো অস্তিত্ব টের পায়। তাকিয়ে দেখে তুর্য দাঁড়িয়ে আছে। তুর্য নীরাকে নীরব থাকতে দেখে বলে উঠে, নীরা। আবারও সামনের দিকে তাকায় তুর্য। কিরে, মন খারাপ নাকি? নীরা, না। তুর্য, তাহলে এমন দেখাচ্ছে কেন? খালামণিরা যেদিন থেকে এসেছে সেদিন থেকে দেখছি তোর মুখে আমাবাসা লেগে আছে। ব্যাপার কি রে? কিন্তু নীরা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তুর্য আবারও বলে উঠে, তুর্য, আচ্ছা নীরা, ইলার সাথে আমাকে কেমন মানায়? একবার। আর নীলা নিজের রাগ দমিয়ে রাখতে পারে না। রেগে বলে উঠে, নীরা, তুমি এত খারাপ কেন? তুর্য ভাইয়া এত জঘন্য লোক এর আগে আমি দেখিনি। কয়েকদিন আগেও আমাকে ভালোবাসি বলে আমার পিছনে পড়েছিলে। এখন ইলা আপুকে দেখেই তার পিছনে পড়ে গেছো। তোমরা পুরুষদের এক নারীতে মন ভরে না, তাই না? একাকিত্ব নারীর প্রয়োজন। তোমার মতো পুরুষ কেমন হবে আমার ভালো করে জানা আছে। জামা কাপড়ের মতোই মেয়ে পাল্টাও। একদমে কথাগুলো বলে নীরা দম ছাড়ে। সামনে তাকিয়ে দেখতে পায় তুর্য অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। জান তার চোখ থেকে এখনই রক্ত পড়বে। পুরো লাল হয়ে আছে। তুর্য ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় নীরার গালে আর রেগে বলে, তুর্য, আমাকে এসব বলছিস তাই না?
তাহলে শুনে রাখ, আমি ইলাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। তোর মতো মেয়েকে এই তুর্য চৌধুরী ভালোবাসবে, এটা তোর ভুল ধারণা। তোর মতো মেয়েকে এই তুর্য চৌধুরী কখনো ভালোবাসবে না। নীরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দৌড়ে ছাদ থেকে নিচে চলে যায়। নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে সেখানেই বসে কান্না করতে থাকে।